ওকে, ওকে, যেটা বলছিলাম দেখো, এখানে মোস্ট ইম্পর্টেন্ট ভাইটাল কনসেপ্ট যেটা আমি মিস করেছিলাম, একটা হচ্ছে ক্যালোরি ইউনিট। মনে রাখবে এটা হচ্ছে ক্যালোরি ইউনিট, ঠিক আছে? সরি, দিস ইজ ক্যালোরি ইউনিট অ্যান্ড দিস ইজ জুল ইউনিট। সো জুলস কনস্ট্যান্ট ইউজ করলে জুল ইউনিট হয়। এবারে জুলের ইউনিটটা 4.2 জেনারেলি ধরে, আর 1 ধরলে অ্যাকচুয়ালি ক্যালোরি হয়ে যায়, বুঝেছো? 1 ধরলে অটোমেটিক্যালি ক্যালোরি হয়ে যায়। জি এর জায়গায় তুমি 1 পুট করলে ফর্মুলা উইল বি I স্কয়ার RT অনলি। দেন ক্যালোরি উইল বি টেকেন। And if we consider J equals to 4.2, then joule unit will be taken. Then you can treat it as a SI unit, and it is not a CGS, it is engineering unit, মনে রাখবে। Exactly CGS বলে না, engineering unit বলে। It is not a CGS. This is SI, correct? This is SI. Joule will be the SI, correct? But it is engineering unit. ওকে, সো এগেইন আমি মুভ করছি নেক্সট স্লাইডে। উম, এখানে আর টি ইকুয়ালস টু, যেটা তোমরা জানো, টেম্পারেচার রাইজ করলে রেজিস্ট্যান্স বাড়ে বা কমে। সরি, হ্যাঁ, বাড়ে বা কমে দুটোই কারেক্ট। সবসময় বাড়বে এরকম কোনো ব্যাপার না। বলো তো দেখি একটা এক্সাম্পল দাও যেখানে টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্স কমে। বলো। সেমিকন্ডাক্টরে পার্শিয়ালি কারেক্ট। সামটাইমস ইট ইজ ইনক্রিজিং, দেন উইল বি ডিক্রিজিং। আচ্ছা, এটা তোমাদের হোমওয়ার্ক দিলাম, নোট করো। গিভ অ্যান এক্সাম্পল, এখানে ক্লাস ওয়ার্কে লিখি, এগুলো তোমাদের নিজেরা নিজেরা ভাবো। কি বলছি, আমি বললাম যে গিভ এক্সাম্পলস। কি এক্সাম্পল দেবে? এলিমেন্ট which has positive temperature coefficient of resistance। আর একটা কি এক্সাম্পল দেবে? এলিমেন্ট which has negative temperature coefficient of resistance। এই নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট হলে কি হয়? নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট হলেই জেনারেলি টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্স কমে। আর পজিটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট হলে কি হয়? টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্স বাড়ে। দ্যাট ইজ পজিটিভ মিন্স প্রপোর্শনাল, নেগেটিভ মিন্স ইনভার্সলি প্রপোর্শনাল। এই দুটো হোমওয়ার্ক, HW, এটা বাড়িতে ট্রাই করবে। এলিমেন্ট হুইচ হ্যাজ পজিটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স অ্যান্ড এলিমেন্ট হুইচ হ্যাজ নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স, ঠিক আছে? এগুলো অনেক সময় এসে যায়, স্ট্যাটিক জিকে হিসেবে এসে যায় অনেক এক্সামে। গেটে হয়তো আসবে না, বাট বিভিন্ন কম্পিটিটিভ বেসড এক্সামে এসে যায়। ওকে, সো নেক্সট রেজিস্ট্যান্স, ইট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট অ্যান্ড মানে ইম্পর্টেন্ট ইন রেসপেক্ট অফ কম্পিটিটিভ বেসড এক্সাম, ইট ইজ নট ইম্পর্টেন্ট ফর গেট এক্সাম, মনে রাখবে। কিন্তু একজনের একটা কোশ্চেন দেখেছিলাম, খুব ভালো ফর্ম করেছো এই ফর্মুলা দিয়ে। আমি আজকে ডিসকাস করবো সবই। আর প্রপোর্শনাল টু রো এল, আর ইকুয়ালস টু রো এল বাই এ, দিস ইকুয়েশন আই থিঙ্ক সবাই জানো, ক্লাস 8 থেকে পড়ছো। আর ইকুয়ালস টু রো এল বাই এ। রো মিন্স রেজিস্টিভিটি, অ্যান্ড এল মিন্স লেন্থ, অ্যান্ড এ মিন্স ক্রস সেকশন এরিয়া। এগুলো তোমরা সবাই জানো। আর এখানে যে ইম্পর্টেন্ট কনসেপ্টটা বলার দরকার সেটা হচ্ছে ভলিউম রিমেইনস কনস্ট্যান্ট। এটা কিন্তু কোশ্চেনে বলা থাকে না। এই ভলিউম রিমেইনস কনস্ট্যান্ট বলা থাকে না, স্ট্রেচ করা হয়েছে অর সিঙ্ক্রোনাইজড, মানে দ্যাট ইজ ছোট করা হয়েছে, সিঙ্ক করা হয়েছে, জিনিসটাকে ছোট করা হয়েছে, হয় বড় করা হয়েছে না ছোট। মনে করো একটা তার কন্ডাক্টর রয়েছে এরকম, ইট ইজ স্ট্রেচড, দেন কি হবে? লেন্থ বাড়বে বাট ক্রস সেকশন এরিয়া ছোট হয়ে যাবে, বিকজ ভলিউম রিমেইনস কনস্ট্যান্ট। এগুলো সব বলেছিলাম আমি, তাই আর বেশি বেশি রিপিট করছি না। নেক্সট স্লাইডে মুভ করছি। এই একটা কম্পারেটিভ একটা অ্যানালিসিস করে একটা ম্যাথমেটিক্স করে দিয়েছিলাম, যেটা এখানে রয়েছে। ওকে, দিস ইজ অল অ্যাবাউট ক্লাস 1। এটা আমাদের ক্লাস 1 ছিল। এটা কেন করাচ্ছি? কারণ হচ্ছে আজকে কোশ্চেন সলভ করতে গেলে প্রচুর আইডিয়া লাগবে এগুলোর, তার জন্য রিক্যাপচুলেট করছি আর কি। ওকে, সো নেক্সট, ডে নাম্বার 2, ডে 2 ক্লাস ওয়ার্ক।
ওকে, হোয়াট ইজ রেজিস্ট্যান্স? ডেফিনিশন লিখেছিলাম। রেজিস্ট্যান্সের ডেফিনিশন তোমরা সবাই জানো। কিন্তু যেগুলো জানো না, হোয়াট ইজ লিনিয়ার এলিমেন্ট, হোয়াট ইজ বা প্যাসিভ এলিমেন্ট, হোয়াট ইজ বাইল্যাটারাল, হোয়াট ইজ টাইম ইনভেরিয়েন্ট, হোয়াট ইজ ইউনিল্যাটারাল, হোয়াট ইজ ডিস্ট্রিবিউটেড, হোয়াট ইজ লাম্পড, এগুলো একটাও জানো না। এগুলো নেক্সট ক্লাসে করানো হবে, নেক্সট টপিক অ্যাকচুয়ালি। কিন্তু মনে রাখো, রেজিস্ট্যান্স ইজ এ লিনিয়ার, প্যাসিভ, বাইল্যাটারাল, টাইম ইনভেরিয়েন্ট, ডিস্ট্রিবিউটেড প্যারামিটার। কোনো বইতে লেখা নেই কিন্তু। কিন্তু এগুলো কনসেপ্ট, এগুলো প্রপার্টি। Property of a resistance: resistance should be a linear element, resistance should be a passive element, resistance should be a bilateral element. এইগুলোর এক্সাক্ট মিনিংটা আমি পরের দিন বলবো, নেক্সট ক্লাসে বলবো। আজকে যদি টাইম পারমিট করে বলবো, না হলে নেক্সট ক্লাসে বলবো। ওকে, সো নেক্সট কনসেপ্ট, রেজিস্ট্যান্স কম্বিনেশন। এটাও বলার কিছু নেই, সবাই জানো। সিরিজ থাকলে প্লাস হয়ে যায়, প্যারালাল থাকলে রেসিপ্রোকালের অ্যাডিশন হয়। বাট আলটিমেটলি রেসিপ্রোকাল অফ আর ইকিউ পাবো। এখানে অনেকে মিস করে যায়, 1/আর ইকিউ সেটাই অ্যান্সার লিখে দেয়। তাকে যে আরেকবার ফার্দার রেসিপ্রোকাল করতে হবে টু গেট দ্য আর ইকিউ, মিস করে যায় এটা তাড়াহুড়ো করতে গিয়ে। এটা করবেন না, এটা হয়, ভুল হয় এখানে অনেকের। ওকে, নেক্সট সিরিজ কানেকশনে কি থাকে কি থাকে বলে দিলাম, এটা সবাই জানো। সিরিজ কানেকশনে কারেন্ট রিমেইন সেম, মানে কনস্ট্যান্ট, অ্যান্ড ভোল্টেজ ডিভাইডস। অ্যান্ড প্যারালাল কানেকশনে কি থাকে? ভোল্টেজ রিমেইন সেম অ্যান্ড কারেন্ট ডিভাইডস। প্যারালালে ভোল্টেজ সেম থাকে আর সিরিজে কারেন্ট সেম থাকে। এগুলো তোমরা সব জানো। আচ্ছা, এখানে কিছু অ্যাপ্রোচ করেছিলাম আমি, যেগুলো আজকে তোমাদের টাস্ক দেবো। নেক্সট যে কোশ্চেন তোমরা তৈরি করবে আজকে, সেটা হচ্ছে বেসিস অন ক্লাস টু। কি বললাম বুঝেছো? অন বেসিস অফ ক্লাস টু, ক্লাস টু এর যে সার্কিটগুলো অ্যানালিসিস করেছিলাম আমি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ফাইন্ডিং এর জন্য, সেগুলোই আজকে নেক্সট এর হোমওয়ার্ক থাকবে। ওকে, এটা একটু বলে দিই। এটা একদম সিম্পল কোশ্চেন, একদম প্রিলিমিনারি কোশ্চেন, যে ফাইন্ড দ্য আর ইকিউ, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। কি করে করব? দেখো, এই 4 ওহমটা আর এই 3 ওহমটা, এর মাঝখানে যদি টোটাল পার্টটাকে আমি যদি একটা ব্লক হিসেবে কনসিডার করি, তাহলে আচ্ছা, এটাকে আরেকবার একটু অ্যানালিসিস করছি আজকের ক্লাস ওয়ার্কে, কারণ এখান থেকে বললে বোঝানো যাবে না। আজকের ক্লাস ওয়ার্কে অ্যানালিসিস করছি সার্কিটটা আঁকা, এঁকে নি। দেখে নি। এই ভ্যালুগুলো ছিল হচ্ছে, দিস ইজ 4, দিস ইজ 3, দিস ইজ 6, আই থিঙ্ক 4 6 3, উল্টো করেছি। 3 4 4 5, ওকে। This is 6, this is 3, this is 4, this is 3 4 4 5, okay. This is 3 4 4 5, ওকে। যদি সেম না হয় অসুবিধা নেই, থাকার মিলানোর দরকার নেই। ধরো সাপোজ উই আর কনসিডারিং দিস সার্কিট, ওকে। সো আমি কি করে ভাবছি, দেখো, উই আর কনসিডারিং অনলি দিস টু রেজিস্ট্যান্স, অ্যান্ড ইন বিটুইন দিস উই আর কনসিডারিং এ বক্স। যদি আমি এভাবে ভাবি, আর এই বক্সটার মধ্যে কি আছে? অনলি ওয়ান সিঙ্গেল রেজিস্ট্যান্স। সো দিস সিঙ্গেল রেজিস্ট্যান্স ইউ হ্যাভ টু ফাইন্ড ফার্স্ট। So this is 4, this is 3, and this one you have to find REQ1. And what is this? This is nothing but this one, this part, this part. So this part এ কি থাকে? 6 প্যারালাল সামথিং, দেখো। আর সবসময় মনে রাখবে আমি কি বলেছিলাম? আমি বলেছিলাম যে অলওয়েজ ইনলেট আউটলেটে ভাববে। ইনলেট, এ ইজ ইনলেট, বি ইজ আউটলেট। So a current is coming here and up to coming up to here, it will segregate into two parts. So we can consider 6 parallel something. So this REQ is what? REQ1, 6 parallel something. This something you have to find again. দেখো 4 and 3, 4 and 3 রয়েছে।
and this is 6 parallel something. This something is nothing but this part. This something is nothing but this part, and this part is 3 plus 4 parallel 9. 3 plus 4 parallel 9. কেন 9 হচ্ছে? দিস পার্ট 6 প্যারালাল দিস ওয়ান অ্যান্ড দিস ওয়ান। এবার তুমি এইটুকুনির মধ্যে ফোকাস করো। এইটুকুনির মধ্যে কি আছে? কারেন্ট ইজ কামিং এগেইন এগেইন ইট উইল ডিভাইডস অ্যান্ড দিস ডিভাইডেশন উইল বি মিট আপ টু হিয়ার। সো 4 প্যারালাল সামথিং, দিস 4 প্যারালাল 4 প্লাস 5 9, so 4 parallel 9 and 3 plus, so 3 plus 4 parallel 9 and here 6 parallel, so 6 parallel 3 plus 4 parallel 9, so this will be req1। এটা ফাইন্ড করবে যা হবে তার সঙ্গে জাস্ট 4 প্লাস 3 অ্যাড করে দেবে। কেন? এগুলো এবার সিরিজে রয়েছে। 4 প্লাস সামথিং প্লাস 3, so 4 প্লাস সামথিং প্লাস 3, it will be total req। ওকে, সো এটা আমি বুঝিয়েছিলাম, জাস্ট একটু রিক্যাপ করলাম। অ্যাকচুয়াল কনসেপ্ট হচ্ছে এখানে কনসেপ্ট ডেভেলপমেন্ট করো যে আমরা পার্ট বাই পার্ট ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ক্যালকুলেট করবো, কখনো একবারে ভাবতে যাবো না। বইতে কিরকম থাকে? বইতে থাকে এরকম 4 প্লাস 6 প্যারালাল 3 প্লাস 4 প্যারালাল 4 প্লাস 5, হুম, এইটা প্লাস 3, এরকমভাবে লেখা থাকে, মানে কনসেপ্ট এইভাবে বলে। কিন্তু এইভাবে এটা রং আইডিয়া। এইভাবে হয়তো এই ম্যাথ হয়ে গেল, কিন্তু অন্যান্য ম্যাথে গিয়ে প্রবলেম হবে। ঠিক আছে, আমরা পার্ট বাই পার্ট ভাববো। 4 অ্যান্ড 3, এই পার্টটা আমাকে ফাইন্ড করতে হবে। এই পার্টের মধ্যে কি আছে? 6 প্যারালাল সামথিং। সেই সামথিং এর মধ্যে কি আছে? আবার 3 প্লাস 4 প্যারালাল সামথিং। এইভাবে ভাববো, আর অলওয়েজ ইনলেট আউটলেট কনসেপ্টে ভাববো। ওকে, সো নেক্সট এই অবধি এসেই ক্যালকুলেশন করে দেখেছিলাম, একটা অ্যান্সার এসেছিল, কোনো অসুবিধা নেই। আর একটা ম্যাথ আমি কনসিডার করেছিলাম। হ্যাঁ, দিস কনসেপ্ট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট অ্যান্ড ফর ইন এক্সাম পারপাসের জন্য এই টাইপের কনসেপ্ট খুব ফেমাস কনসেপ্ট কোশ্চেনের জন্য। দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট কনসেপ্ট। দেখো, সার্কিটটা দেখো, খুব সিম্পল। সরি, সার্কিটটার দিকে তাকাও, খুব সিম্পল সার্কিট। এ অ্যান্ড বি, in between this one resistance here, another resistance there, another resistance, মানে that is 5 resistances are there and it will be form a circuit। একটা সার্কিট ফর্ম করেছে। কিন্তু এই সার্কিটের একটা প্রবলেম আছে। কি প্রবলেম আছে দেখো, আমি যদি ইনলেট আউটলেট বার করি আমাকে কি ফাইন্ড করতে হবে? ফার্স্ট ইউ হ্যাভ টু ফাইন্ড দ্য আরইকিউ। ফার্স্ট ইউ হ্যাভ টু ফাইন্ড দ্য আরইকিউ। ওকে, এনিথিং ইউ শুড ক্যালকুলেট স্টার্টিং উইথ দিস আরইকিউ ফাইন্ডিং। মনে রাখবে, যে কোনো কিছু ক্যালকুলেট করছো তোমাকে আরইকিউ দিয়েই শুরু করা উচিত ক্যালকুলেশন। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স দিয়েই শুরু করা উচিত। সো এ থেকে কারেন্ট ঢুকছে, বি থেকে কারেন্ট লিভ করছে। ইনলেট হচ্ছে এ, আউটলেট হচ্ছে বি। সো হেয়ার এ তে এসে দুভাগে ভাগ হয়ে গেল কারেন্টটা। উপরের কারেন্টটা এখান থেকে গিয়ে এখানে গিয়ে আবার দুভাগে ভাগ হলো। আবার নিচের কারেন্ট এখানে এসে নিচে থেকে এসে উপরে আবার দুভাগে ভাগ হলো। দিস ইজ দ্য প্রবলেমেটিক ব্রাঞ্চ। এই আইএক্স যেটা তোমাকে ফাইন্ড করতে বলেছে, দিস ইজ দ্য প্রবলেমেটিক ব্রাঞ্চ। হোয়াই ইট ইজ প্রবলেমেটিক? বিকজ হেয়ার বাই ডাইরেকশনাল কারেন্ট ইজ ফ্লোয়িং। দেখো, উপর থেকে কারেন্টটা এসে দুভাগে ভাগ হচ্ছে, আবার নিচ থেকে কারেন্ট এসে দুভাগে ভাগ হচ্ছে। সো দিস ব্রাঞ্চ কি ইনপুট পাচ্ছে? দুটো কারেন্ট উল্টো দিক থেকে আসছে। সো দিস ইজ মোস্ট প্রবলেমেটিক ব্রাঞ্চ অ্যান্ড এরকম কনসেপ্ট থাকলেই আমাদের স্টার টু ডেল্টা অথবা হুইটস্টোন ব্রিজ ভাবতে হবে। ইনিশিয়ালি তুমি হুইটস্টোন ব্রিজ ভাবো, না ফেল করলে স্টার টু ডেল্টা। ইনিশিয়ালি হুইটস্টোন ব্রিজ কনসেপ্ট ভাববে। যখনই দেখবে কোনো একটা ব্রাঞ্চে বোথ সাইড কারেন্ট অ্যারাইজ করছে, তখনই ভাববে যে হুইটস্টোন ব্রিজ হলেও হতে পারে। বা হুইটস্টোন ব্রিজ কনসেপ্ট কি? পি বাই কিউ ইকুয়ালস টু আর বাই এস। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট হুইটস্টোন ব্রিজ ইকুয়েশন। If it is satisfied, then go for the concept of Wheatstone bridge। Go for this concept of Wheatstone bridge। First checking the satisfy, এটা satisfy করছে কিনা দেখ, চেক করো। এটা 5, এটা 10, so P by Q will be half, and it is 15, it is 30, again 15 by 30 will be half, so half equals to half, so this is satisfied। এটা satisfied করছে কনফার্ম। এবার স্যাটিসফাই যদি করে তাহলে হুইটস্টোন ব্রিজ কি বলছে? নো কারেন্ট উইল পাসিং থ্রু দিস মিডল ব্রাঞ্চ। যেটা প্রবলেমেটিক ব্রাঞ্চ ছিল সেখান থেকে নো কারেন্ট উইল পাস থ্রু। So the ultimate answer will be zero. Directly, whatever the voltage applied across VAB, the current will remain zero. Okay, through this branch. So this is একটা এমন কোশ্চেন দিয়ে দেয়, অনেকে ভুল করে আর কি। এটা এই অনেকে আর ইকিউ উল্টো পাল্টা ভ্যালু বলেছিল 23.18, এগুলো অ্যাকচুয়ালি রং অ্যান্সার। ওকে, সো
হ্যাঁ, এবার আমি বলছি, যদি এবার তোমাকে বলে ফাইন্ড দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, সাপোজ এইটা দিয়ে তোমাকে বলে ফাইন্ড দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, জিজ্ঞেস করতেই পারে ফাইন্ড দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। তখন কি করবে? তখন এটাকে ইগনোর করবে। দিস ইজ লুকস লাইক ওপেন সার্কিট। ইট লুকস লাইক ওপেন সার্কিট, ওকে? If it is open circuit, then the equation remain P plus R parallel with Q plus S. দেখো, P plus R series connection and Q plus S series connection. এবার এরা নিজেদের মধ্যে প্যারালাল। So ultimately answer will be P plus R parallel with Q plus S. 13.33, ঠিক আছে? নেক্সট দেখো, আমি এখানে বলেছিলাম ফার্স্ট ইউ হ্যাভ টু কনসিডার হুইটস্টোন ব্রিজ কনসেপ্ট। ইফ ইট ইজ ফেইল, দেন গো ফর স্টার টু ডেল্টা। Okay, so now I will move into the start to delta concept and VVI concept, এবং মোস্ট ইম্পর্টেন্ট, এটা এক্সামে কিন্তু আসে, এই কনসেপ্টটা কিন্তু এক্সামে আসে। স্টার টু ডেল্টা কনসেপ্ট প্রচুর অঙ্ক আসে স্টার টু ডেল্টায়। আচ্ছা, সো হোয়াট ইজ স্টার, হোয়াট ইজ ডেল্টা? দেখো, ইফ থ্রি ব্রাঞ্চেস হ্যাভ এ কমন পয়েন্ট দেন ইট ইজ কল স্টার। কখনো স্টার কিন্তু ছবি দেখে মুখস্থ রাখবে না, এই ফিগার দেখে কখনো স্টার মুখস্থ করবে না, তাহলেই কিন্তু ফাঁসবে এক্সামে। কনসেপ্ট কি? ইফ থ্রি ব্রাঞ্চেস হ্যাভ এ কমন পয়েন্ট অ্যান্ড থ্রি ওপেন এন্ডেড পয়েন্টস, দেন ইউ ক্যান টেকেন ইট অ্যাজ এ স্টার। ওকে, সো স্টার মিন্স কি? তিনটে ব্রাঞ্চের কমন পয়েন্ট থাকবে আর তিনটে ওপেন এন্ডেড থাকবে। আর ডেল্টায় কি থাকবে? নো কমন পয়েন্ট, নো কমন পয়েন্ট, ওকে, অ্যান্ড নো ওপেন এন্ডেড পয়েন্টস অলসো। কোনো ওপেন এন্ডেড পয়েন্টও থাকবে না, কোনো কমন পয়েন্টও থাকবে না, তখন ডেল্টা। আর এবার স্টার। একটা এক্সামে কোশ্চেন এসেছিল, এখন আমার মনে পড়ছে, যে ফাইন্ড, না এরকম ছিল কোশ্চেনটা, কিরকম ছিল, হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং সার্ভিস এক্সামিনেশন এসেছিল। কোশ্চেনটা এসেছিল, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ রং। নিচের কোন স্টেটমেন্টটা ভুল? চারটে স্টেটমেন্ট দিয়েছিল, তার মধ্যে একটা যেটা ভুল সেটাই আমি তোমাদের বলছি। ছিল এরকম যে the conversion of star to delta will reduce the branch resistance। দেখো কি কথাটা দিয়েছে, কথাটা শোনো, আমি ক্লাস ওয়ার্কে লিখছি আজকে। দেখো কথাটা কি বলেছে, খুব ইন্টারেস্টিং কনসেপ্ট। বাই কনভার্টিং স্টার টু ডেল্টা, branch resistance decreases। এটাকে জাস্টিফাই করতে পারবে এই কথাটাকে? রাইট অর রং? কি করে জাস্টিফাই করবে? দেখো, ক্লাস 2 এর ওয়ার্কটা দেখলেই বুঝতে পারবে। দেখো, এই ইকুয়েশনগুলোকে কনভার্ট, তোমরা তো জানো স্টার টু ডেল্টা, ডেল্টা টু স্টার একটা কনভার্সন হয়, আগের দিন আমি পড়িয়েছিলাম। সো দিস ইজ দ্য কনভার্সন ফর্মুলা। আমি শর্টকাট কনসেপ্ট শিখিয়েছিলাম কি করে মনে রাখতে হয়। ডেল্টা টু স্টারে যখন যাবে, ডেল্টা টু স্টারে যখন যাবে, যেটা দিয়ে শুরু সেটা দিয়েই শেষ। কি বলছি দেখো, তুমি আর এ ফাইন্ড করতে চাইছো, ইউ শুড ফাইন্ড আর এ, then A should be starting point and starting letter and A should be the ending letter. So আর এ ফাইন্ড করার জন্য আর এ, এ দিয়ে শুরু এ দিয়ে শেষ। এবার সার্কিটের দিকে তাকাও, তুমি আর এ ফাইন্ড করতে চাইছো, তুমি আর এ ফাইন্ড করতে চাইছো, দেন এ দিয়ে শুরু এ দিয়ে শেষ কোথায়? এই আর এ বি আর আর সি এ। তাহলে এগুলো নন প্যারামিটার, এগুলো নন প্যারামিটার, এগুলো হচ্ছে আননোন প্যারামিটার, কনফিউজড হয়েও না। দেখো, স্টার ডেল্টা টু স্টারে কোনটা আননোন প্যারামিটার আর কোনটা নন প্যারামিটার? ডেল্টা টু স্টার, সো স্টার হচ্ছে আননোন, স্টার হচ্ছে আননোন, আননোন, আর ডেল্টা হচ্ছে নোন। কেন ডেল্টা নোন? তবেই তো আমি ডেল্টার ভ্যালুগুলো এখানে পুট করবো আর আর এ আর বি আর সি এগুলো পাবো। সো আর এ ফাইন্ড করতে গেলে এ দিয়ে শুরু এ দিয়ে শেষ, সেটা আমি বলেছিলাম। বি ফাইন্ড করতে গেলে বি দিয়ে শুরু বি দিয়ে শেষ। সি ফাইন্ড করতে গেলে সি দিয়ে শুরু সি দিয়ে শেষ। আর নিচে সব কটার অ্যাডিশন। Denominator term will be the addition of all the branches. So if it is considered this equation, and then what will be the resistance? Just take a example. এই কোশ্চেনটা সলভ করতে গেলে জাস্ট টেক অ্যান এক্সাম্পল।
সাপোজ কি বলেছে স্টার টু ডেল্টা, সো ইউ হ্যাভ টু ফার্স্ট কনসিডার স্টার সাপোজ দিস ইজ হ্যাজ এ 10 ওহম রেজিস্ট্যান্স, সব 10 ধরে নাও, সিম্পলিফিকেশনের জন্য 10 ধরে নাও, তোমাকে কনভার্ট করতে হবে ডেল্টাতে কনভার্ট করতে হবে। ওকে, হোয়াট উইল বি দ্য ব্রাঞ্চ রেজিস্ট্যান্স, কমছে না বাড়ছে দেখো। সো এখানে স্টার টু ডেল্টা করতে বলেছে, তাহলে ইকুয়েশন উইল বি, ইকুয়েশন কি হবে দেখো, স্টার টু ডেল্টার ইকুয়েশন এবার বলি। তোমাকে এ বি বি সি সি এ ফাইন্ড করতে হবে, এগুলো আননোন প্যারামিটার। ইউ ইউ আর নোন টু দিস প্যারামিটার এ বি সি, দ্যাট ইজ স্টার প্যারামিটার্স আর নোন টু ইউ। সো আর এ আর বি আর সি এখানে 10 10 10 বলে দিয়েছে। আর এখানকার কনসেপ্ট কি, যারা রয়েছে আর এ বি, সো তাদের সেপারেট করে দাও, আর এ প্লাস আর বি, তাদের প্রোডাক্ট বাই অপোজিট। তাহলে আর এ প্লাস আর বি প্লাস আর এ ইন্টু আর বি বাই আর সি। আর বি সি তাহলে কি হবে, আর বি প্লাস আর সি প্লাস আর বি ইন্টু আর সি বাই আর এ। আর সি এ কি হবে, সি আর এ আছে, তো সি আর সি প্লাস আর এ প্লাস আর সি ইন্টু আর এ বাই আর বি। সো এবার যদি আমি সলভটা করতে চাই এই ম্যাথটার, তাহলে কি হবে, একটা ফাইন্ড করলেই হয়ে যাবে। সাপোজ আর এ বি আমি ফাইন্ড করতে চাইছি, তাহলে ফর্মুলা কি হবে, আর এ প্লাস আর বি প্লাস আর এ ইন্টু আর বি বাই আর সি। চলো ফাইন্ড করি। আর এর ভ্যালু 10, এই যে এটা আর এ, একটা ব্রাঞ্চ আর এ, আর বিও আর এ, সরি আর বিও 10 প্লাস 10 ইন্টু 10 বাই 10। তাহলে দেখো আর এ বি কি হচ্ছে, 10 + 10 20, আর এখানে 10 10 কাটছে 30, সো 30 ওহম। সো এগুলো কি হবে, এগুলো একটা 30 ওহম করে হবে। সো কি বলেছিল কথাটা, বাই কনভার্টিং স্টার টু ডেল্টা ব্রাঞ্চ রেজিস্ট্যান্স ডিক্রিজেস। সো দিস ইজ এ রং স্টেটমেন্ট। এই কোশ্চেনটা ছিল, এটা ইজ এ রং স্টেটমেন্ট, দিস ইজ রং স্টেটমেন্ট, মনে রাখবে এই টাইপের ইএসসিতে বেশি দেয়, ইঞ্জিনিয়ারিং সার্ভিস এক্সামিনেশনে ভেরি বেসিক থেকে স্টেটমেন্ট তুলে দেবে, কিন্তু তাও তোমরা পারবে না, মানে কেউই পারে না আর কি, খুবই মিনিমাম 5% স্টুডেন্ট হতে পারে। এই জন্য ইএসসি এক্সামগুলো টাফ মনে হয়, অ্যাকচুয়ালি টাফ নয়, ইএসসি ভেরি ইজি এক্সাম। তোমরা ফোর্থ ইয়ারে উঠে সমস্ত গভর্নমেন্ট সার্ভিসের এক্সামগুলো দেওয়া শুরু করবে, শুধু নট অনলি দ্য গেট, দিস ব্যাচ, এই ব্যাচে যারা আছো সবাই গভর্নমেন্ট সার্ভিস, টেকনিক্যাল যে গভর্নমেন্ট সার্ভিসগুলো আছে, আমাদের ডাব্লিউবিপিএসসি, তারপর সেন্ট্রাল গভর্নমেন্ট রেলের জুনিয়র ইঞ্জিনিয়ার, তারপরে আমাদের ডাব্লিউবিএসসি ডিসিএল, ডাব্লিউবিএসসি টিসিএল, যত এক্সাম আছে সব কটা দেবে উইদাউট এনি ফিয়ার, কোনো ভয় না পেয়ে দেবে। দেখবে একটা না একটা ঠিক হয়ে গেছে, কনসেপচুয়ালি পড়বে আর যা হোমওয়ার্ক দিচ্ছে সেগুলো করবে। ওকে, আচ্ছা, তারপরে এখানে আমি স্টার্টুডেলটা কনভার্ট করেছি, এটা নিয়ে আমি আর ডিটেলস দেখাচ্ছি না, ওই একই কনসেপ্ট, এটা স্টার্টুডেলটা কনভার্সনেরই একটা পার্ট। ওকে, সো দিস ইজ অল অ্যাবাউট ক্লাস 2। সো এই হচ্ছে আমার রিক্যাপচুলেশন হলো, 37 মিনিটস লাগলো রিক্যাপচুলেট করতে। ওকে, সো নাও আই মুভ ইনটু দ্য কোশ্চেন্স পার্ট, দ্যাট ইজ আজকের পার্ট। রিক্যাপচুলেট করে দিলাম, আমাদের ফার্স্ট এজেন্ডা কমপ্লিট, এবার সেকেন্ড এজেন্ডা কোশ্চেন সলভ করবো। ওকে, কোশ্চেন সলভ করতে গিয়ে যেহেতু অনেকে আসেনি, দেখতে পাচ্ছি যারা কোশ্চেন দিয়েছে তারা অনেকেই আসেনি। আচ্ছা ঠিক আছে, একটা একটা করে বলি। দেখো এই কোশ্চেনটা ভেরি ইজি দিয়েছিল, এটা আসিফ, মোস্ট প্রবাবলি আসিফ দিয়েছিল, এই কোশ্চেনটা ভেরি ইজি দিয়েছিল। এটা অ্যাকচুয়ালি ক্লাস 11 12 এর কোশ্চেন। তিনটে পয়েন্ট আছে, এ, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, তিনটে পয়েন্টে তিনটে চার্জ আছে, -2 কুলাম, 1.9 কুলাম, 1.11 কুলাম। এই বলেছে কি, থ্রি পার্টিকেলস অ্যারেঞ্জড ইন অ্যান ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল পার্টিকেল হ্যাভিং চার্জেস অ্যাজ ফলো, এইভাবে দিয়ে দিয়েছে। ফাইন্ড, এক মিনিট, ওকে, find the equivalent force on particle A due to other two particles। তাহলে এ, এই সি এর জন্য এর উপর কত চার্জ হচ্ছে, কত ফোর্স কাজ করছে, বি এর জন্য এর উপর কতটা ফোর্স কাজ করছে, এগুলো তোমাকে ফাইন্ড করতে হবে। তাহলে পয়েন্ট তিনটাকে আমি আলাদা করে সেপারেট করে রাখছি, আমি কনসেপ্ট দিচ্ছি, পুরো ক্যালকুলেশন করবো না, ক্যালকুলেশন তোমরা করবে। দেখো এ ইজ পজিটিভ, ফার্স্ট ইউ হ্যাভ টু চেক, এ ইজ পজিটিভ, সি ইজ নেগেটিভ, B is also positive. So what will be the force nature? So this force will be attracting, এটা অ্যাট্রাক্টিং হবে। তাহলে সি এর জন্য এ পয়েন্টে যে ফোর্সটা কাজ করছে সেটা অ্যাট্রাক্টিং ইন নেচার, ওকে, অ্যান্ড এইটা হচ্ছে রিপেল ইন নেচার। তাহলে এটার ফোর্সটা হবে এইদিকে, মনে করছি এটা বি, তো তাহলে মনে করছি এটা হচ্ছে এফ অফ বি, এই ফোর্সটা মনে করছি এফ অফ সি,
তাহলে বুঝতে পারবে এফ অফ বি মিনস এইটার জন্য যে ফোর্সটা কাজ করছে সেটা রিপেল হবে। কেন? পজিটিভ পজিটিভকে রিপেল করে। ফার্স্ট স্লাইডে লেখা ছিল আমাদের ডে ওয়ানের। আচ্ছা, নেগেটিভ পজিটিভকে অ্যাট্রাক্ট করে, সো দিস উইল বি অ্যাট্রাক্টিং ফোর্স অ্যান্ড দিস উইল বি রিপালশন ফোর্স। সো এদের রেজাল্টেন্ট ফোর্স ফাইন্ড করতে হবে। সো ইউ হ্যাভ টু ফার্স্ট ফাইন্ড এফ অফ বি মড অফ এফ অফ বি, then you have to then find f mod of f of c. What will be the formula? Very basic formula: 1 by 4 pi epsilon naught into q1 q2 by d square. এখানে q1 q2 কি? f of b এর জন্য এটা q1 এটা q2 বসাবে। d তো দেখো ইকুইভ্যালেন্ট। আচ্ছা, এখানে একটা কথা বলি, এই নিউমেরিক্যালটার প্রবলেম আছে। হোয়াট ইজ দ্য প্রবলেম? দিস ডিস্টেন্স ইজ নট গিভেন। হ্যাঁ, এটা আমি সলভ করতে গিয়ে দেখেছিলাম, ডিস্টেন্স ইজ নট গিভেন। দেখো তুমি ডি এর জায়গায় কিছু পুট করতে পারবে না। সো সে কনসিডার করে নাও, কনসিডার ইট ইজ 1 সেন্টিমিটার বা 1 মিটার কনসিডার করে নাও। আমি বলে দিলাম 1 মিটার কনসিডার করে নাও। এই ম্যাথে একটা প্রবলেম আছে। একইভাবে 1/4 পাই এপসাইলন নট ইন্টু Q1 Q2 বাই ডি স্কোয়ার আবার সলভ করবে। এগুলো পুট করে তুমি এফ বি আর এফ সি পাবে। এবার এফ বি এফ সি পাওয়ার পরে কি করবে? জিওমেট্রি, আর কিচ্ছু না, সিম্পল জিওমেট্রি। হোয়াট ইজ দ্য জিওমেট্রি? দেখো একটা ফোর্স যদি এ পাশ দিয়ে কাজ করে আর একটা ফোর্স যদি এভাবে কাজ করে, এক্স্যাক্টলি মিডিল দিয়ে চলে যাবে। এক্স্যাক্টলি মিডল দিয়ে যাবে। এক্স্যাক্টলি মিডল দিয়ে যাবে না, এটা যাবে যদি ম্যাগনিটিউড সমান হয়। এক্স্যাক্টলি মিডল দিয়ে নাও যেতে পারে, ম্যাগনিটিউড তো সমান না, আমাকে ফাইন্ড করতে হবে এক্স্যাক্ট ম্যাগনিটিউডটা। সে কনসিডার একটা করছে, একটা পার্ট দিয়ে যাচ্ছে, ওকে। আমি কনসিডার করে নিচ্ছি একটা অ্যাঙ্গেল, একটা থিটা অ্যাঙ্গেলে মুভ করছে, ওকে, থিটা অ্যাঙ্গেলে মুভ করছে। সো ইউ হ্যাভ টু ফাইন্ড দ্য রেজাল্টেন্ট অফ দেম। হোয়াট উইল বি দ্য রেজাল্টেন্ট? এনিওয়ান? হোয়াট উইল দ্য রেজাল্টেন্ট ফর্মুলা? যদি এটাই আগের ক্লাসে। হুম, হুম, হুম। না, সাম করলে তো অ্যান্সার হবে না, দুটো ডাইরেকশন আলাদা না। এফ সি এদিকে যাচ্ছে আর এফ বি এদিকে যাচ্ছে। এবার নেগেটিভ থাকলে কি হবে? তোমার তো নেগেটিভের জন্য জাস্ট অ্যাট্রাক্ট, দেখো নেগেটিভ কি মিন করছে? নেগেটিভ জাস্ট মিন করছে অ্যাট্রাকশন ফোর্স। নেগেটিভ তো আলটিমেটলি মানে এই দিকে ফোর্স হচ্ছে সেটা বোঝাচ্ছে নেগেটিভ, আর কিছু বোঝাচ্ছে না কিন্তু। সো ইউ হ্যাভ টু কনসিডার দ্য ম্যাগনিটিউড অনলি, দেন রেজাল্টেন্ট ফোর্স। ফর্মুলা কি? এফ অফ বি প্লাস এফ অফ সি। হোয়াট উইল বি দ্য ফর্মুলা? রুট ওভার অফ এফ অফ বি স্কোয়ার প্লাস এফ অফ সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এফ অফ বি এফ অফ সি কস থিটা। মনে পড়ে? এটা যদিও আমি আগের দিন ক্লাসে করাইনি এই সমস্ত, এটা ফিজিক্সের কনসেপ্ট। এই ম্যাথটা স্পেশালি ক্লাস 11-12 ফিজিক্সের ম্যাথ, এটা ইলেকট্রিক্যালের ম্যাথ নয় অ্যাকচুয়ালি। যাক, দিয়েছে আমি বলে দিচ্ছি। এফ অফ বি স্কোয়ার এফ অফ সি স্কোয়ার 2 এফ অফ বি এফ অফ সি কস থিটা। এবার কস থিটা কি হবে? দ্য অ্যাঙ্গেল বিটুইন দিস টু। হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল? 120 ডিগ্রি। ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে এই অ্যাঙ্গেলগুলো 120 হয়। সো জাস্ট পুট থিটা ইকুয়ালস টু 120 ডিগ্রি অ্যান্ড এফ অফ বি এফ অফ সি ক্যালকুলেট করে এখানে পুট করো, করে এফ অফ আর পেয়ে যাবে। ওকে, দিস ইজ অ্যাবাউট ইকুইভ্যালেন্ট ফোর্স, এটাই বার করতে বলেছে। এই ম্যাথের প্রবলেম কি? ডি ইকুয়ালস টু 1 মিটার দেওয়া ছিল না, ধরে নাও। ঠিক আছে, আমি আর কিছু বলছি না, এই সমস্ত ম্যাথে এই সলভ করে নাও। এই ম্যাথটা অতটা ইম্পর্টেন্ট নয়। আচ্ছা, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল দেখো। হ্যাঁ, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের কি হয়? ইন্টারনাল অ্যাঙ্গেলগুলো 60 করে না, তাহলে অল এক্সটার্নাল অ্যাঙ্গেলস উইল বি 120। এগুলো 120 করে, জাস্ট 60 করে ভেতরে এগুলো। হ্যাঁ, তাই তো দেখো, তাই তো লেখা আছে থিটাটা। আচ্ছা আচ্ছা, এখানে মনে হয়েছে ওভারল্যাপ করে গেছে, সরি সরি। এটা থিটা ধরো নাও না, এই টোটালটা থিটা ধরো। অ্যাকচুয়ালি ফর্মুলায় থিটা ছিল, সেটা আমি বলছি এফ অফ বি আর এফ অফ সি এর মিডিলে। হ্যাঁ, ওকে। সো নেক্সট প্রবলেমে মুভ করছি। কনসিডার দ্য অ্যাবাভ ডায়াগ্রাম, মানে এটাই বলছে, and calculate the acceleration of A to the force acting on them. Consider the mass of this particle is এত তো ইজি। অ্যাকচুয়ালি ফিজিক্সের কোশ্চেন দিয়েছে আসিফ, আসিফ ট্রলি ফিজিক্সের কোশ্চেন দিয়েছে, ইলেকট্রিক্যালের কোশ্চেন দেয়নি। এফ ইকলস টু এম এ ফর্মুলা। এফ এর ভ্যালু তুমি বার করবে আগের ম্যাথ দিয়ে। এই যে এফ অফ আর, অ্যাকচুয়ালি এফ অফ রেজাল্টেন্ট ফোর্সটা তুমি বার করবে, করে এখানে পুট করবে। অ্যাকচুয়ালি এফ অফ আর লিখে দিলাম। মাস তোমাকে বলে দিয়েছে, এই মাসটা, এই যে এটা মাস,
ইনটু অ্যাক্সেলারেশন তুমি বার করে ফেলতে পারবে। a ইকুয়ালস টু এফ আর বাই এম। সলভ করবে, হয়ে যাবে। ফর্মুলা লিখে দিলাম, করে নেবে। ওকে, সো আই মুভ ইনটু দ্য থার্ড ওয়ান। হ্যাঁ বলো। অ্যাকচুয়ালি শোনো, শোনো, এইটা বলছি শোনো, এই ম্যাথটা আমি কিছু করাইনি, বুঝেছো? এই ম্যাথটার কনসেপ্ট আমি করাইনি, এটা অ্যাকচুয়ালি ক্লাস 11-12 এর ফিজিক্স। ঠিক আছে, তুমি এই ম্যাথটা মানে আসিফের ম্যাথগুলো ইগনোর করতে পারো, কারণ আসিফের ম্যাথটা এক্স্যাক্টলি ইলেকট্রিক্যাল রিলেটেড নয়, ফিজিক্স রিলেটেড হয়ে গেছে। তাই আপাতত ইগনোর করো, পরবর্তীকালে যখন ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড থিওরি পড়াবো আমি, তখন এগুলো ভালো করে বলবো। ঠিক আছে। হুম হুম। আচ্ছা, if 10 to the power 29 electrons passing within 30 millisecond and the force required to transfer certain charge is এত joule, find out the potential difference of the system. Very easy question. অ্যাকচুয়ালি এই কোশ্চেনের টাইমের কোনো তো প্রয়োজন নেই। কারণ কেন প্রয়োজন নেই দেখো, দ্য ফোর্স, হ্যাঁ এটা নিউটন হবে, যাই হোক ঠিক আছে, এটা নিউটন হবে, এটা নিউটন হবে। ঠিক আছে, ওটা আমি খেয়াল করিনি। ঠিক আছে, দেখো এটা খুব ইজি কোশ্চেন। অ্যাকচুয়ালি কিউ ইকুয়ালস টু এনই আমরা জানি, তাই না? এতগুলো ইলেকট্রন পাস করছে, সো 10 to the 29 খানা ইলেকট্রন। ই এর ভ্যালু আমরা জানি 1.6 ইন্টু 10 to the -19। ওকে, সো এই হয়ে গেল কুলম্ব ইউনিট, পেয়ে গেলাম আমি, চার্জ পেয়ে গেলাম। কি চেয়েছে? দ্য ফোর্স রিকোয়ার্ড টু ট্রান্সফার, আচ্ছা ফোর্স চাইছে। সো এফ ইকুয়ালস টু কিউ ইন্টু ভি। ট্রান্সফার দ্য সার্টেন ইজ এত, ফাইন্ড আউট দ্য পোটেনশিয়াল ডিফারেন্স। ওকে, ভেরি গুড। সো এফ এর ভ্যালু আমাকে জানি 6.23 ইন্টু 10 to the power -18, এটা এফ এর ভ্যালু। কিউ এর ভ্যালু ওই এটা পুট করবে, আমি এখানে আর লিখছি না, ডট ডট দিচ্ছি। অ্যান্ড ভি ইউ শুড ক্যালকুলেট, সো ভি ইকুয়ালস টু সামথিং বাই সামথিং হবে। সো এফ বাই কিউ, এই এফ এর ভ্যালুটা আর কিউ এর ভ্যালুটা পুট করবে, সামথিং ভোল্ট পেয়ে যাবে। এখানে এই টাইমের কোনো প্রয়োজন নেই, এটা এক্সট্রা, কিন্তু এরকম অনেক সময় দেয়, এরকম অনেক সময় দেয় দিয়ে কনফিউজ করে। ভেরি গুড, এরকম হতেই পারে ম্যাথে, দিয়ে কনফিউজ করে দেয় আর কি। টাইমটা দিলে অনেকে মনে করতে পারে টাইম দিয়ে ভাগ করবো না কি করবো, ব্যাস কনফিউশন এসে যায়। আর এক্সাম টাইমে কনফিউশন মানে তোমার ইজি কোশ্চেনও ভুল হবে। ওকে, সো 4 নম্বর অঙ্কে যাচ্ছি। ইফ দ্য অ্যামাউন্ট অফ চার্জ, হ্যাঁ এই ম্যাথটাই স্পেশালি আমি ধরেছি, এই ম্যাথটা খুব ভালো ম্যাথ। ভেরি গুড, এই ম্যাথটা খুব ভালো ম্যাথ, এই ম্যাথটা সব থেকে ভালো, মানে খুবই ভালো ম্যাথ আর কি একটা। দেখো কি বলেছে, ইফ দ্য অ্যামাউন্ট অফ চার্জ পাসিং থ্রু এ মেটালিক ওয়্যার ইজ এত অ্যাট টাইম 1 সেকেন্ড, and the amount of charge passing through the same wire is এত at 13 সেকেন্ড। এটা 13 সেকেন্ড তো, 13 সেকেন্ড। ওকে, সো ফাইন্ড দ্য ভ্যালু অফ কারেন্ট। না এই ম্যাথটা বোধহয় না সেটা, আচ্ছা যাই হোক এটা করে দিচ্ছি। এটাও ইজি কোশ্চেন অ্যাকচুয়ালি। আই ইকুয়ালস টু ডি কিউ ডিটি, সিম্পল কোশ্চেন। আচ্ছা এটা নয়, এটা সেটা নয়, আমি এটা ভেবেছিলাম, এটা নয়। আচ্ছা ডি কিউ কি হবে বলো? দ্য অ্যামাউন্ট অফ চার্জ ট্রান্সফার আর দ্য টাইম রিকোয়ারমেন্ট। তাহলে বলেই দিয়েছে দেখো, সিম্পল, দ্য অ্যামাউন্ট অফ চার্জ পাসিং থ্রু এত, আর 1 সেকেন্ডে, আর এত হচ্ছে 13 সেকেন্ডে, তাহলে নিচে 13 - 1, দ্যাট ইজ 12 সেকেন্ডস রিকোয়ার্ড, অ্যান্ড দিস টু ট্রান্সফার দ্য ডিফারেন্স অফ দিস। সো 96.38 -7.83 ইন্টু 10 to the power কি আছে -19, সো ডিভাইড বাই 12, সো দিস ইজ দ্য অ্যান্সার আলটিমেটলি। সো কুলাম্ব, এখানে কুলাম্ব লেখা উচিত, এখানে কুলাম্ব লেখা উচিত, কুলাম্ব, কুলাম্ব পার সেকেন্ড, দ্যাট ইজ অ্যাম্পিয়ার। এটা না, এটা সেই কোশ্চেনটা না, সরি, এটা আমি ভুল কনসিডার করেছি, এটা নয় সেটা। হুম, ওকে, সো দিস কোশ্চেন, এবার আমি মুভ করছি আরেকটা কোশ্চেনে। দ্য রেজিস্ট্যান্স অফ এ ওয়্যার ইজ 5 ওহম অ্যাট 50 ডিগ্রি সেন্টিগ্রেড and 6 ohm at 100 degree centigrade, then what will be the resistance of the wire at 0 degree centigrade? হ্যাঁ এটাও ইজি কোশ্চেন। দেখো এটা কোন ফর্মুলা দিয়ে হবে?
আর টি ইকুয়ালস টু আর নট ইন্টু ওয়ান প্লাস আলফা ইন্টু টি, বা ডেল টি লিখতে পারো, টি এর জায়গায় ডেল টি লিখতে পারো। আচ্ছা, দুখানা কেস দিয়েছে। ফার্স্ট কেস হচ্ছে 5 ওহম 50 ডিগ্রিতে। সো 50, 5 ওহম 50 ডিগ্রিতে। আরেকটা দিয়েছে 6 ওহম 100 ডিগ্রিতে। কি ফাইন্ড করতে বলেছে? দেন হোয়াট উইল বি দ্য রেজিস্ট্যান্স অফ দ্য ওয়্যার ইজ 0 ডিগ্রি সেন্টিগ্রেড। মানে তোমাকে আর জিরোটা ফাইন্ড করতে বলেছে। রেশিও করো, আলফা ফাইন্ড করো, তারপরে আর জিরো ফাইন্ড করে ফেলো। রেশিও করে নাও, প্রথমে আর জিরো কেটে যাবে। সো 5/6 ইকুয়ালস টু 1 প্লাস 50 আলফা বাই 1 প্লাস 100 আলফা। এটাকে সলভ করলে তুমি কী পাবে? আলফা পেয়ে যাবে। আলফা পেয়ে গেলে যে কোনো একটা ইকুয়েশনে পুট করো। সো 5 ইকুয়ালস টু আর নট ইন্টু 1 প্লাস আলফা তুমি জানো এখন ইন্টু 50, সাপোজ এই ইকুয়েশনে পুট করছি। সো আলফা তুমি পুট করবে, ক্যালকুলেশন করবে, আর নট পেয়ে যাবে। এইভাবে করতে পারো। এটাই, এটা ক্যালকুলেশন করো একটু, এখন করতে গেলে তো অনেক টাইম ওয়েস্ট হবে। কেউ করেছো? করলে বলো। না, আলফা ভ্যালু বের করা তো খুব ইজি। আলফা ভ্যালু 1/200, তাই তো? হুম। দেখো, আলফা ভ্যালু সলভ করা ভেরি ইজি। তুমি ক্রস মাল্টিপ্লিকেশন করো। 5 ইন্টু 1 5 ইন্টু 100 বাই, বা 6 ইন্টু 1 6 ইন্টু 50 আলফা। সলভ করে একদিকে নিয়ে এসো, তাহলেই তো সলভ হয়ে যাচ্ছে। বেসিক ম্যাথামেটিক্স না, এটাকে এখন করতে গেলে। আচ্ছা ঠিক আছে, চলো করেই দিচ্ছি। আচ্ছা, আহ, একবারে করছি, দেখো 5 ইন্টু 500 আলফা ক্রস মাল্টিপ্লিকেশন করলে 5 প্লাস 500 আলফা ইকুয়ালস টু 6 ইন্টু 300 আলফা। এই সরি, 6 প্লাস 300 আলফা। 6 প্লাস 300 আলফা। সলভ করো। 5টা পাশে নিয়ে গেলাম, 1 হয়ে গেল। 300 পাশে নিয়ে আসলাম, 200 আলফা। সো আলফা ইকুয়ালস টু 1/200। ইউনিট কী হবে? পার ডিগ্রি সেন্টিগ্রেড। ইউনিট মনে রাখবে, এগুলো সব খেয়াল রাখবে। ইউনিট কী হবে? পার ডিগ্রি সেন্টিগ্রেড। Per degree centigrade. Okay, so this is alpha. Now you can put first equation. Suppose r t equals to r naught into 1 plus alpha into t del t. Put করো। r t এর জায়গায় 5, r naught এর জায়গায় জানি না, 1/200 into del t, that means 50। সলভ করলে কত হবে? 5 বাই, এটা কাটলে 4, 1/4, দ্যাট ইজ 5/4। সো এ পাশে আসলে 4/5। 5/4 এ পাশে আসলে 5 ইন্টু 4, দ্যাট ইজ 4 ওহম নাকি? 4 ওহম অ্যান্সার তো। হুম, ঠিক আছে। ওকে, সো আই মুভ ইনটু দ্য নেক্সট স্লাইড। একটু ফাস্ট করতে হবে, I-22 হয়ে গেছে অলরেডি, এখন অনেকগুলো বাকি আছে। ওকে, হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন কারেন্ট, চার্জ অ্যান্ড কারেন্ট? এইগুলো, এই সমস্ত কোশ্চেন জেনারেলি এক্সামে আসে না। কারেন্ট অ্যান্ড চার্জ, এই সমস্ত ডিফারেন্স তাও দিয়েছে, ঠিক আছে, এগুলো তোমরা নিজেরাই করো। কারেন্ট অ্যান্ড চার্জের ডিফারেন্স কি? আর ও, আরেকটা ম্যাথ ছিল না, সরি সরি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্ট্রেস টু ইনক্রিজ ইটস লেন্থ বাই 0.2%। হ্যাঁ হ্যাঁ, সরি। A copper wire is stretched as to increase its length by 0.2%. Calculate the percentage change in resistance of the wire. হুম। আচ্ছা, আরেকবার পড়ি, দেখো কোশ্চেনটার মধ্যে একটা ব্যাপার রয়েছে। এই কপার ওয়্যার ইজ স্ট্রেচ, আচ্ছা স্ট্রেচ করা হয়েছে মানে ভলিউম কনস্ট্যান্ট, এইটার উপর ফোকাস করো। এই পয়েন্টটা কিন্তু ইম্পর্টেন্ট, এই পয়েন্টটা ইম্পর্টেন্ট। স্ট্রেচ করা মানেই ভলিউম কনস্ট্যান্ট। অ্যাজ টু ইনক্রিজ ইটস লেন্থ বাই 0.2%। ওকে, সো এরিয়া ডিক্রিজ হবে, ক্রস সেকশন এরিয়া ডিক্রিজ হবে। ক্যালকুলেট দ্য পার্সেন্টেজ চেঞ্জ ইন দ্য রেজিস্ট্যান্স অফ দ্য ওয়্যার। ওকে, আমি ফর্মুলা লিখে দিচ্ছি, ক্যালকুলেশন করে নেবে। ফর্মুলাটা হচ্ছে
r equals to rho l by a. সো ফার্স্ট কেস আর ওয়ান ইকুয়ালস টু রো এল ওয়ান বাই এ ওয়ান, একদম সিম্পল লিখে দেবে। সেকেন্ড কেস আর টু ইকুয়ালস টু রো, এবার স্ট্রেচ কতটা করা হয়েছে 0.2%। এবার এখানে বলি শোনো, 0.2% মানে কি, 0.2/100 ইন্টু এল ওয়ান, এখানে কিন্তু অনেকে ভুল করে থাকবে। অ্যাকচুয়ালি 0.2% ভেরি মিনিমাম, এতটা কম স্ট্রেচ করা আহ, সাধারণত অ্যান্সার খুবই অল্প একটা চেঞ্জ আসবে, মানে খুবই অল্প একটা অ্যান্সার আসবে আর কি। ঠিক আছে, রেজিস্ট্যান্স চেঞ্জটা খুব অল্প হবে আর কি। কারণ লেন্থ চেঞ্জ করছে 0.2%, মানে 0.2/100 ইন্টু এল ওয়ান। সো হোয়াট উইল বি দ্য এ ওয়ান এল ওয়ান ইকলস টু এ টু এল টু? কেন এরকম করলাম? কারণ ভলিউম রিমেন কনস্ট্যান্ট। এটা কখনো বলবে না এক্সামে, কোশ্চেনে কখনো বলবে না, কিন্তু তোমাকে বুঝে নিতে হবে। কি করে বুঝবে? ওই স্ট্রেচ ওয়ার্ডটার উপর জোর দাও। সো এ ওয়ানের জায়গায় এ ওয়ান থাক, এল ওয়ানের জায়গায় এল ওয়ান থাক, এ টুর জায়গায় এ টু থাক, অনলি এল টুর জায়গায় পুট করো 0.2/100 ইন্টু এল ওয়ান। সো দেখো এ টু, সরি সরি সরি, তাহলে দেখো কি হচ্ছে, এল ওয়ান ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। সো এ টু ইকুয়ালস টু হোয়াট, 100/0.2 এ ওয়ান, 100/0.2 এ ওয়ান, তাহলে 0.2 মিনস 2/10, দ্যাট ইজ 500, 500 এ ওয়ান। দেখো এইটা থেকেই কিন্তু একটা জিনিস বোঝা যাচ্ছে, এই ম্যাথটা কিন্তু অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি পসিবল নয়। কি করে পসিবল হবে প্র্যাকটিক্যালি ভাবো, এরিয়াটা হচ্ছে 500 টাইমস অফ এরিয়া ওয়ান, তাহলে যেটা অ্যাবস্ট্রা মানে একদম অ্যাব্রাপ্ট আর কি, এরকম ভ্যালু হয় না। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, নিউমেরিক্যালি দিতেই পারে। সো এখানে এল টুর জায়গায় কি পুট করো, হ্যাঁ বলো। না, আমি তো এটা তোমাকে শিখাইনি, আমি তো তোমাকে আগের দিন ক্লাসে কিভাবে শিখালাম। আগের দিন ক্লাসে তো আর ওয়ান আর টু পরপর লিখে রেশিও করে দিয়ে কাটাকাটি করতে বলেছি। তাহলে এইভাবেই করো না, তুমি অন্য ফর্মুলা দিয়ে কেন করবে? হুম, সেটা স্বাভাবিক। দেখ রো ইন্টু, এটা হচ্ছে কি তোমার এল ওয়ান, এই সরি এল টু, আর টু বসাচ্ছি দেখো। আহ, এটা হচ্ছে এল টু, আর এ টুর জায়গায় কি বসাবে, 500 এ ওয়ান। জাস্ট সলভ করবে আর টুর ভ্যালু পেয়ে যাবে। ঠিক আছে, সামথিং অবশ্যই। এক মিনিট, রোটা কেন, রোটা হবে না বলো। হ্যাঁ হ্যাঁ, এল ওয়ান প্লাস হবে, সরি সরি, এই তাড়াহুড়ো করতে গিয়ে হয়েছে এটা। হ্যাঁ, আচ্ছা দেখি আরেকবার কোশ্চেনটা পড়ি, আরেকবার কোশ্চেনটা পড়ি। A copper wire is stretched as to increase its length by 0.2%, না তাহলে তো প্লাস হবেই। হুম, তাহলে এখানে 100.2 এল ওয়ান বাই 100 হবে। সো এটাকে পুট করতে হবে, ঠিক আছে, তাহলে দাঁড়াও একটু ঠিক করি। হুম, সো এটার সাথে একটা প্লাস এল ওয়ান হবে। কেন ইনক্রিজ বলেছে, আমিও কোশ্চেনটা মানে পড়তে ভুল করেছিলাম। সামথিং প্লাস এল ওয়ান হবে, ঠিক আছে। সো 100.02 এল ওয়ান বাই 100, এটা হচ্ছে এল টু এর ভ্যালু। এবার তুমি একইভাবে এ ওয়ান ভি ওয়ান ইকলস টু এ টু ভি টু ফাইন্ড বসাও, সরি এ ওয়ান এল ওয়ান ইকলস টু এ টু এল টু বসাও। বসিয়ে এ ওয়ান থাক, এল ওয়ান এল ওয়ানই থাক, এ টুই থাক, এল টু হচ্ছে 100.02 এল ওয়ান বাই 100। বসাও, বসিয়ে দেখো এল ওয়ান কাটছে। সো এ টু ইকুয়ালস টু 100/100.02 এ ওয়ান। হুম, এবার এটাকে বসাতে হবে। কি হলো? হুম, তাহলে এখানে কি বসবে, 100/100.02 এ ওয়ান।
এবারে কি করবে, রো L1/A1 একদিকে রাখো, ইনটু যা আছে ক্যালকুলেশন করো। ঠিক আছে? কি বললাম বোঝার চেষ্টা করো। এই যে রো, এই যে L1 আর এই যে A1 এগুলোকে একসাথে রাখো। রেখে বাকি যা আছে একবারে ক্যালকুলেট করে বসাও। দেন ম্যাথে ফিরে যাও। R1 এর ভ্যালু কত বলেছে দেখো। R1 এর ভ্যালু বলে দিয়েছে, আচ্ছা কিছু বলেনি, ক্যালকুলেট দ্য পার্সেন্টেজ চেঞ্জ বলেছে। ওকে। সো তোমাকে যেটা করতে হবে ডেল আর বার ফাইন্ড করতে হবে। মানে জাস্ট ডিফারেন্সটা ফাইন্ড করতে হবে। এখানে সাপোজ একটা ক্যালকুলেশন করে কত এসছে সত্যজিৎ বলো। তুমি তোমার ম্যাথ তো বলো এখানে কত এসছে। R2 ইকুয়ালস টু কত এসছে? ওকে, এখানে 1.004 এসছে। সো R2 ইকুয়ালস টু 1.004 R1, রাইট? এটাই এসছে তোমার। হ্যাঁ ওকে, তাহলে এখান থেকে দেখেই বোঝা যাচ্ছে কত পার্সেন্ট চেঞ্জ যাবে। কত পার্সেন্ট চেঞ্জ যাবে? R2 minus R1 by R1 into 100, R1 into 100, এই হচ্ছে পার্সেন্টেজ চেঞ্জ। R2 minus R1 by R1 into 100, so R2 minus R1 করবে, that is 0.004, so ultimate answer 0. হ্যাঁ, 0.4% অ্যান্সার। এবার একটা শর্টকাট শিখাবো এই সমস্ত অঙ্কের। এত বড় করে যদি করতে যাও অনেক টাইম লেগে যাচ্ছে। শর্টকাটটা দেখো। পার্টিকুলার এই টাইপের অঙ্কের একটা শর্টকাট আছে। দেখো শর্টকাটটা হচ্ছে, ইফ n টাইমস stretch stressed, if n time stressed, then রেজিস্ট্যান্স কি হবে, n স্কয়ার টাইমস ইনক্রিজ করবে। এটা হচ্ছে ফর্মুলা শর্টকাট। দেখো তোমার 0.2 ছিল, 0.2 এর স্কয়ার কত হয়? 0.04, 0.04 হবে মোস্ট প্রবাবলি। 0.4 হবে। ক্যালকুলেশন ঠিক করেছো? 0.2% বাড়ছে, ইনক্রিজ করছে। সো পয়েন্ট, আচ্ছা ঠিক আছে, ক্যালকুলেশনটা একবার একটু চেক করতে হবে। 0.004, আরেকটা জিরো বেশি আসার কথা ছিল। আচ্ছা ঠিক আছে, যাই হোক ওটা ছেড়ে দাও, এটা বোঝার চেষ্টা করো। এন টাইম স্ট্রেচ হলে এন স্কোয়ার টাইমস ইনক্রিজ করবে। দেখো আমি আগে ক্লাস ওয়ান, ডে 1-এ একটা ম্যাথ করিয়েছিলাম এই রিলেটেড, সেখানেও তাই হয়েছিল। কোথায় করিয়েছিলাম, এই যে দেখো 1.10%, এখানে কি বলেছিলাম, এখানে বলেছিলাম 10% ইনক্রিজ করছে। কি করে বুঝবে 10% বলেছিলাম? দেখো L1 প্লাস 0.1 L1 মানে 10%, 0.1% না, 10% মানেই তো 0.1 হয় না। 10% ইনক্রিজ করলে 1.1 হয়, তার স্কোয়ার, দ্যাট ইজ 12.1। এই যে 1.1 স্কোয়ার, R2 উইল বি 1.1 স্কোয়ার ইন্টু R1। দেখো যতটা হবে তার স্কোয়ার হয় সবসময়। তাহলে এখানে এই কনসেপ্ট যদি অ্যাপ্লাই করি তাহলে কি হওয়া উচিত ছিল, এখানে হওয়া উচিত ছিল স্ট্রেচ হয়েছে 0.2%, তার মানে 0.2/100 করলে কত হচ্ছে, 0.002। ঠিক আছে, এবার এটাকে যদি স্কোয়ার করি আমি, না 1.002 হচ্ছে, তাহলে এবার এটাকে স্কোয়ার করি, এটা করো তো দেখি ক্যালকুলেটারে, এটা কত হয়? 1.002 হোল স্কোয়ার, এটা তাড়াতাড়ি করে করো। তাই হয় নাকি আরেকটা জিরো বাড়বে? 1.002 ইন্টু 1.002, এই তো। কোথায় জিরো জিরো? না না, দেখো হবে, এই ব্যাপারটা হবে।
হ্যাঁ, এই তো। এবার এই 1 মাইনাস করলে 0.00404 ইন্টু 100 করে দাও। তাহলে কত হচ্ছে? 0.4 0.4। হ্যাঁ, তাহলে 0.2% আচ্ছা, পার্সেন্টেজ দিয়েছে বলেই হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কনসেপ্টটা বাদ দাও আপাতত। এটা মিলছে না কারণ পার্সেন্টেজ দিয়েছে বলে। আর ঠিক আছে, এটা নেক্সট দিন একটু ভেরিফাই করব আমি এই ম্যাথটা নিয়ে। ঠিক আছে? আজকে টাইম ওয়েস্ট করছি না। পরের ম্যাথটায় চলো। নেক্সট দিন ভেরিফাই করব। কিছু একটা প্রবলেম হচ্ছে সেটা দেখছি। হুম। আচ্ছা, হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স কারেন্ট অ্যান্ড চার্জ? এগুলো বাড়িতে করবে। এগুলো অ্যাকচুয়ালি জেনারেলি আনইম্পর্টেন্ট কোশ্চেন, খুব একটা আসে না এই সমস্ত কোশ্চেন। চার্জ আর কারেন্টের ডিফারেন্স কি? আর কারেন্ট ইজ এ টাইপ অফ চার্জ, ইট ইজ রাইট অর রং? ইফ ইট ইজ ইয়েস দেন হোয়াই, নো, ব্রিফলি ডিসকাস ইট। অ্যান্ড হোয়াট ইজ দ্য, ঠিক আছে এটা আমি ছেড়ে দিচ্ছি, এটা অতটা ইম্পর্টেন্ট কিছু না কোশ্চেন। আচ্ছা, a charge of 3 microcoulomb is located at a distance of 4 meter from another charge of minus 5 microcoulomb. Calculate the electric force between them. তো ভেরি ইজি কোশ্চেন, জাস্ট ফর্মুলা লিখে দিচ্ছি। এক নম্বরটা, F equals to 1 by 4 pi epsilon naught Q1 Q2 by D square, জাস্ট করবে হয়ে যাবে। এটার ভ্যালু হচ্ছে 9 ইন্টু 10 টু দেওয়ার 9 হয়। আর Q1 হচ্ছে গিয়ে 3 মাইক্রোকুলাম 10 টু দেওয়ার মাইনাস 6। Q2 মাইনাস 5। আচ্ছা, মাইনাস 5, দেখো এটা অ্যাট্রাকশন ফোর্স, কেন কি করে বুঝলাম? প্লাস 3 মাইনাস 5। সো এখানে কিন্তু মাইনাস 5 বসাবে না। দেখো একটু বলে দিই, এখানে কিন্তু কেউ মাইনাস 5 বসাবে না, কারণ নেচার অফ ফোর্স এমনি বুঝতে পারছি অ্যাট্রাকশন। মাইনাস বসালে নেগেটিভ ফোর্স এসে যাবে, ওটার আবার ভুল ইন্টারপ্রিট করবে তো, করবে আর কি। অ্যাকচুয়ালি মড অফ ফোর্সটাই বার করো, নেচার অফ ফোর্সটা সাইন দেখে বোঝো। ঠিক আছে, মড অফ ফোর্সটা বার করো, নেচার অফ ফোর্সটা সাইন দেখে বোঝো। অ্যান্ড ডি স্কোয়ার হচ্ছে 4 মিটার স্কোয়ার, সো এটা মিটারেই আছে, নো প্রবলেম। ব্যাস এটাকে সলভ করবে, সামথিং নিউটন এসে যাবে ইউনিট। এটা এক নম্বরটা। A metal sphere has a charge -8 nanocoulomb. Okay. If each electron carries a charge of এত coulomb, how many excess electron are present on the sphere? হ্যাঁ, এটা ভালো অঙ্ক। এটা ভালো অঙ্ক। A metal sphere has a charge -8 nanocoulomb. তাহলে চার্জ বলে দিয়েছে -8 ন্যানোকুলাম। ন্যানো মানে 10 টু দ্য -9 কুলাম। ওকে। ইফ ইচ ইলেকট্রন ক্যারিজ এ চার্জ অফ, এত তো জানি, এটা না বললেও হতো। তাহলে ইফ ইলেকট্রন ক্যারিজ 1.6 ইন্টু 10 টু দেওয়ার -19, তাহলে কিউ বাই এন করছি, সরি কিউ বাই ই করছি, দ্যাট মিনস এন ফাইন্ড হবে। তোমাকে বলেছে এনটাই বার করতে বলেছে। দেখো, হাউ মেনি এক্সেস ইলেকট্রনস আর প্রেজেন্ট অন দ্য স্ফিয়ার, তার মানে কি অ্যাকচুয়ালি স্ফিয়ারের উপরে ফ্রি স্পেস, ফ্রি চার্জ কতগুলো রয়েছে, এটাই বার করতে বলেছে। কোশ্চেনটা যদি এরকম দিত, কোশ্চেনটা একটু ভালো শোনাতো, যে ক্যালকুলেট দ্য ফ্রি চার্জ, ফ্রি ইলেকট্রনস, ফ্রি ইলেকট্রনস প্রেজেন্ট অন দ্য স্ফিয়ার। ওকে, ফ্রি ইলেকট্রন দ্যাট মিনস এক্সেস ইলেকট্রন। ওকে, জাস্ট ফাইন্ড করো। এখানে কি ভ্যালু -8, মাইনাসটা দেওয়ার দরকার নেই, কেন মড অফ চার্জ নিচ্ছি। অ্যাকচুয়ালি মাইনাস রিপ্রেজেন্টস ইট ইজ ইলেকট্রন, মাইনাস রিপ্রেজেন্টস দ্য এক্সেস চার্জড আইটেম ইজ ইলেকট্রন, নাথিং এলস। জাস্ট ক্যালকুলেট করে সামথিং নাম্বার অফ পাবে, এটাই অ্যান্সার। এটা 2 নম্বর। ওকে, নেক্সট, হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন চার্জ, কারেন্ট অ্যান্ড চার্জ? এটা একটু করলাম না একটু? ও সরি সরি, এটা হবে, হ্যাঁ। চার কটা বাকি আছে? এটা দুটো, এটা এটা এটা, বাবা, অনেকগুলোই বাকি আছে। ঠিক আছে, তাড়াতাড়ি করে করি। হয়ে যাবে, হয়ে যাবে, 10 মিনিটে হয়ে যাবে। দেখো, ইফ কিউ ইকুয়ালস টু এত, দেন ফাইন্ড দ্য হিট প্রডিউসড পার সেকেন্ড ইন দ্য কন্ডাক্টর হুজ রেজিস্ট্যান্স 5 ওহম। হ্যাঁ, এটা সব থেকে ভালো কোশ্চেন, ভেরি গুড। এটাই, এটা সব থেকে ভালো কোশ্চেন। এটা আজকের বেস্ট কোশ্চেন এটাই। কিউ বলে দিয়েছে 3t³ প্লাস 5 ln ই টু দি পাওয়ার -0.5t। দেখো, ln এর পাওয়ারে ই, তার মানে তো এটা দেওয়ার কোনো মানেই হয় না অ্যাকচুয়ালি। রিলেশনটা অ্যাকচুয়ালি এরকমই হবে, -0.5।
কারণ ln অফ ই মানে তো 1, তার পাওয়ারে জি মাইনাস 0.5 মানে ঘুরে সামনে আসবে। লগের প্রপার্টি আর কি। লগের কি প্রপার্টি জানো তো? লগ অফ এক্স টু দি পাওয়ার এন কি হয়? এন ইন্টু লগ অফ এক্স হয়। আর যদি এটা একটা প্রপার্টি, আরেকটা প্রপার্টি হচ্ছে যদি লগ বেস যা থাকবে এ, এটা যদি এ হয় তাহলে 1 হয়ে যায় লগের প্রপার্টি। তাহলে এখানে কি আছে? ln ই মানে ln মানে লগ ন্যাচারাল যার বেস ই, আবার ই তাহলে 1 হয়ে যাবে। আর ই এর পাওয়ারে রয়েছে মাইনাস 0.5, 0.5 টি, তার মানে এখানে 0.5 টি হবে একটা। সো আলটিমেটলি কত হবে? 5 × 0.5 করলে 2.5, সরি 2.5 টি। তাহলে আলটিমেটলি কিউ ইকুয়ালস টু এটা আসলো, কিউ ইকুয়ালস টু 3t³ মাইনাস 2.5 টি। বলছে কি ফাইন্ড দ্য হিট প্রডিউসড পার সেকেন্ড ইন দ্য কন্ডাক্টর। দেখো হিট প্রডিউসড পার সেকেন্ড, তাহলে হিটের ফর্মুলা কি? আগে হিটের ফর্মুলা দেখি, এইচ ইকুয়ালস টু আই স্কোয়ার আর টি। সো আই ফাইন্ড করতে হবে। তো আই কি করে ফাইন্ড করবে? আচ্ছা আরেকটা পেজ নিয়ে নিই, ধরছে না। এইচ ইকুয়ালস টু আই স্কোয়ার আর টি, এটা হচ্ছে ফর্মুলা। সো আই মানে কি? আই বার করি আগে, আই ইকুয়ালস টু কিউ বাই টি। এবার চার্জ হচ্ছে কত বেরিয়েছিল? আচ্ছা দেখো চার্জের একটা ইকুয়েশন, দেখো এটা একটা ইকুয়েশন দিয়ে দিয়েছে টাইমের রেসপেক্টে, সো ইউ হ্যাভ টু ডেরিভেটিভ ইট। দেন ইন অর্ডার টু ফাইন্ড আই ইউ হ্যাভ টু ডেরিভেটিভ ইট, ডি কিউ ডিটি করতে হবে। ওকে, সো ডি কিউ ডিটি করি, কি হবে? 9t² মাইনাস 2.5, তাহলে কি হবে? 9t² মাইনাস 2.5। আশা করি ডেরিভেটিভ সবাই জানো, আমি আর ডেরিভেটিভ নিয়ে কিছু বলছি না। সো আই এটা। এবার বলছে কি, বলেছে কোশ্চেনটা ফিরে যাই। Then the heat produced per second, so per second means you have to consider time equals to 1. So I equals to 9 into 1 square minus 2.5. So 9 minus 2.5, that means what? 6.5, 7, 8, 9, yes. So I square 6.5 square, and what is R? 5 ohm. R is given as 5, অ্যান্ড হোয়াট ইজ টি? পার সেকেন্ড, পার সেকেন্ড হিট প্রডিউস। সো এটা করবে, ইউনিট পেয়ে যাবে, ইউনিট করতে কিন্তু ক্যালোরিতে আসবে। যদি জুলে চাও তাহলে কি করবে? 1/4.2 দিয়ে ডিভাইড করবে, মানে মাল্টিপ্লাই করবে আর কি। ঠিক আছে, এটা করলে জুল আসবে, কনফিউজড হবে না। এইটা হচ্ছে ক্যালোরি ইউনিট, এইটা হচ্ছে জুল ইউনিট। 1/4.2, 1/4.2, 4.2টা কি? জুলস কনস্ট্যান্ট। ওকে, এটা ভালো অঙ্ক। ওকে, সো এটা দেখো, at a certain temperature resistance of the copper wire is R, what will be the resistance of 1/3 of the wire if temperature is decreased by 60%? এটাও ভালো কোশ্চেন। এটা কে দিয়েছিল বলো তো কোশ্চেনগুলো? এটা ভালো কোশ্চেন। এটা কার কোশ্চেন? দেখ, তোমার কোশ্চেন, তুমি নিজে থেকে বানিয়ে দিয়েছো? তাহলে ভেরি গুড, ভেরি গুড, নিজে থেকে বানিয়ে দিলে। ঠিক আছে, দেখো এ সার্টেন টেম্পারেচার রেজিস্ট্যান্স অফ দ্য কপার ওয়্যার ইজ আর, তাহলে আর হচ্ছে একটা রেজিস্ট্যান্স। ওকে, হোয়াট উইল বি দ্য রেজিস্ট্যান্স অফ 1/3 অফ দ্য ওয়্যার? দেখো এখানে কিন্তু স্ট্রেচের কথা বলেনি, কিছুই বলেনি, জাস্ট 1/3 অফ দ্য ওয়্যার। সো আর ওয়ান ইকুয়ালস টু রো ইন্টু L1/A1 আমরা জানি, আর টু ইকুয়ালস টু রো ইন্টু 1/3, সো L1/3 হয়ে যাবে। আর এরিয়াও চেঞ্জ হয়নি, কারণ কোনো স্ট্রেচ ফেচ হয়নি। তো স্ট্রেচ হলে না হয় এরিয়া চেঞ্জ হতো, স্ট্রেচ না হলে কি হবে? এরিয়া A1 ছিল, A1ই থাকবে। সো জাস্ট রেজিস্ট্যান্স 1/3 হয়ে যাবে। কি হবে? রেজিস্ট্যান্স R1/3 হবে। কোন কেসে হবে? যদি লেন্থ চেঞ্জ হয়। দেখো কি বলেছে, দুখানা কেস বলেছে কিন্তু এখানে। এ সার্টেন টেম্পারেচার রেজিস্ট্যান্স অফ দ্য কপার ওয়্যার ইজ আর, ভেরি গুড। হোয়াট উইল বি দ্য রেজিস্ট্যান্স অফ দ্য 1/3 অফ দ্য ওয়্যার? তাহলে রেজিস্ট্যান্স যদি 1/3 হয় তাহলে সরি, লেন্থ যদি 1/3 হয় তাহলে রেজিস্ট্যান্সও 1/3 হবে, রাইট? সো নাও উই আর কনসিডারিং এ রেজিস্ট্যান্স 1/3, সো R1/3 এটাকে কনসিডার করে এখন চলো। সো এটাই এখন আর নট, এটাই এখন ফর্মুলা ছিল না, আর টি ইকুয়ালস টু আর নট ইন্টু 1 প্লাস আলফা টি। এখানে আর নটটাই হচ্ছে এটা এখন। ওকে, R1/3টাই ধরো আর নট। সো 1 প্লাস আলফা হচ্ছে কত? আচ্ছা আলফার ভ্যালু তো তুমি দাওনি, ইজ ডিক্রিজ বাই 60%।
আলফার ভ্যালু তো চাই। আচ্ছা আলফা ভ্যালু না হলেও হবে, চলো আলফা ভ্যালু না হলেও হবে। আলফা ভ্যালু না হলেও হবে, দেখো আলফা ভ্যালু না দিলে তুমি দুটোর ইকুয়েশনকে রেশিও করো। কি বলছি বোঝার চেষ্টা করো। আলফা ভ্যালু দেয়নি, নো প্রবলেম। আর ওয়ান ইকুয়ালস টু আর নট ইন্টু ওয়ান প্লাস আলফা ডেল টি, অ্যান্ড আর টু ইকুয়ালস টু আর নট ইন্টু ওয়ান প্লাস আলফা ডেল টি। এখন আর আর নটকে ধরতে পারবে না, এখন কি করবে, আর ওয়ান মানে এটা, ওকে এটাকে আর ওয়ান না লিখে আরই থাক। এটা আর ওয়ান না লিখে আরই থাক, কেন? কারণ ইনিশিয়ালি তোমাকে অঙ্কে বলেই দিয়েছে আর ইকুয়ালস টু। ওকে, সো এই দুটোকে রেশিও করো। রেশিও করলে আর বাই আর টু ইকুয়ালস টু আর নট কেটে যাবে, ওয়ান প্লাস আলফা ডেল টি বাই ওয়ান প্লাস, আচ্ছা ডেল টি 60% ইনক্রিজ করেছে। 60% ইনক্রিজ করেছে মানে আচ্ছা ডিক্রিজ করেছে, টেম্পারেচার 60% ডিক্রিজ করেছে। না তাহলে তো আলফা দরকার গো। আলফা না হলে অঙ্কটা কি করে হবে? তাহলে আলফাটা কাটছে কি করে তুমি ভাবো। কপারের আলফা তোমার ম্যাথে এক্সামের ক্ষেত্রে কিন্তু নোন, ওটা ধরা যাবে না, সিলেবাসের বাইরে। তোমাকে সিইউ বলে দিতে হবে, আর নট সিইউ ভ্যালু তোমাকে বলে, বা আলফা আলফা সিইউ তোমাকে বলে দিতে হবে এখানে। আলফা সিইউ বা আর নট সিইউ কোনো একটা বলতে হবে। আলফা সিইউ বলা উচিত। যাই হোক আলফা সিইউ বলা থাকলে এখানে পুট করবে। পুট করার পরে এখানে টেম্পারেচার বলতে 60% ডিক্রিজ করেছে। তাহলে টেম্পারেচার ধরো এখানে টি থাকছে, তাহলে তো ফার্স্ট ইকুয়েশনটা দিয়েই হয়ে যাওয়ার কথা, তাহলে এত কষ্ট করার দরকারই নেই। তাহলে এত কষ্ট করার দরকার নেই, আলফাটা এটা দরকারই নেই এত করার। তাহলে এইভাবেই করো। তাহলে আর ওয়ান ইকুয়ালস টু আর নট ইন্টু ওয়ান প্লাস আলফা ইন্টু ডেল টি। সো আর নটের জায়গায় তুমি আর বাই থ্রি লেখো। ওয়ান প্লাস আলফাটা তুমি ধরো ধরে নিচ্ছে একটা কিছু ভ্যালু 0.6 বা সামথিং কিছু একটা ধরে নিচ্ছি, মানে যেটা দেওয়া থাকবে। আর ডেলটি হচ্ছে 60% ডিক্রিজ করছে, 60% অফ ইনিশিয়াল টেম্পারেচার। সো ডেলটি হচ্ছে 60/100 ইন্টু ইনিশিয়াল টেম্পারেচার। সো ইনিশিয়াল টেম্পারেচার কত, আমি ইনিশিয়ালি জিরো ধরেছি। সো জিরো মিনস হোয়াট, জিরো মিনস 273, 60/100 ইন্টু 273 কেলভিন। সো পুট করো, যা আসবে আর কি। এখানে আলফা সিইউ জানা দরকার, আর এটা করলেই হয়ে যাবে আনসার। না 60% বলেছে না, ডিক্রিজ বাই 60%, সরি তাহলে 40 হবে এখানে। এখানে 0.40 হবে, ইন্টুই হবে। কারণ 60% বলেছে, তো ডিক্রিজ বাই 60%, তার মানে কি 40% রয়েছে। কার 40% রয়েছে, ইনিশিয়াল কন্ডিশনের 40% রয়েছে। সো 40% অফ ইনিশিয়াল টেম্পারেচার, ইনিশিয়াল টেম্পারেচার ইজ কনসিডার্ড এজ এ 0 ডিগ্রি। So that's why we are taken as 273 Kelvin here. So 40/100 into 273 multiplied with alpha. And what is alpha? You should given alpha in this in the level of or in the unit of Kelvin. Obviously মনে রাখবে এখানে আলফা কে সিইউটা তোমাকে দিতে হবে কেলভিন ইউনিটে, কিন্তু পার ডিগ্রি সেন্টিগ্রেড না, পার কেলভিন ইউনিটে দিতে হবে। তবেই তুমি এখানে কেলভিনটা 273 পুট করবে, এখানে ভ্যালুটা পুট করবে, সলভ করলে তুমি আর ওয়ান পাবে। দিস ইজ ভালো কোশ্চেন, কিন্তু আলফাটা দেওয়া উচিত ছিল। আচ্ছা, in an isolated condition, there are two known charges Q1, Q2. The number of charges present in Q1 is equal to the number of charges single electron, whereas the number of charge present in Q2 equals to 1/8 of the number of proton. আচ্ছা, the distance separation is 3.85 micrometer. Now and another charge Q is placed instead. আচ্ছা, এটা তো ওই 11-12 এরই অঙ্ক। দুটো চার্জ আছে Q1 Q2, মাঝখানে একটা পয়েন্ট। কোথায় কনসিডার করলে চার্জ কিউ যদি কনসিডার করো, দেন কি বলেছে, সো দ্যাট দ্য ফোর্স অ্যাক্টিং বিটুইন কিউ ওয়ান অ্যান্ড কিউ আর ইকুয়াল টু দ্য ফোর্স অ্যাক্টিং বিটুইন কিউ টু অ্যান্ড কিউ। সো এই যে ফোর্সটা কাজ করবে এফ ওয়ান, এই যে ফোর্সটা কাজ করবে, এই দুটো ইকুয়াল। তোমাকে এই পি এর পজিশনটা নির্ণয় করতে বলেছে, পজিশন ফাইন্ড করতে বলেছে। নাও অ্যান্ড অ্যানাদার চার্জ কিউ ইজ প্লেসড অন দ্য, হ্যাঁ, সো দ্য ফোর্স অ্যাক্টিং বিটুইন দেম ইজ, হ্যাঁ,
Find the quadratic equation which will show us the distance at which the charge q is to be placed. হ্যাঁ, এটাও ভালো কোশ্চেন, এটাও ভেরি ভালো কোশ্চেন খুব। তোমাকে এই কিউ এর, সরি এই পি এর ডিস্টেন্স তুমি যদি মনে করো এটা একটা এক্স ডিস্টেন্স রয়েছে, তাহলে এক্স দিয়ে কোয়াড্রেটিক ইকুয়েশন তোমাকে ফাইন্ড করতে বলেছে, যেটা ভ্যালু ইকুয়ালস টু জিরো, এরকম কিছু একটা, মানে কিউ টু দি পাওয়ার কিউ স্কোয়ার প্লাস এ কিউ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এরকম একটা ইকুয়েশন ফাইন্ড করতে বলেছে। কি হবে, কিউ থেকে এই কিউ এর মধ্যে ফোর্স বার করবে, এই কিউ টু থেকে এই কিউ এর মধ্যে ফোর্স বার করবে। এবার খেয়াল রাখবে একটা প্লাস মাইনাস কিছু একটা আছে, দেখো এখানে বলে দিয়েছে প্রোটন, প্রোটন মিন্স পজিটিভ চার্জ, অ্যান্ড ইট ইজ ইলেকট্রন, একটা কথায় বলেছিল সিঙ্গেল ইলেকট্রন, ইট ইজ নেগেটিভ চার্জ। সো অবভিয়াসলি কিউ ওয়ান হচ্ছে নেগেটিভ চার্জ, কিউ টু হচ্ছে পজিটিভ চার্জ। এবার তুমি কনসিডার করো যদি মিডিলে কোনো পয়েন্ট নাও তাহলে কি হবে, আর বাইরে যদি এই পাশে যদি কোনো পয়েন্ট নাও তাহলে কি হবে, বা এখানে কোনো পয়েন্ট নাও তাহলে কি হবে। তিনটে কেস হতে পারে, একটা কেস ইন বিটুইন পয়েন্ট, একটা কেস এ পাশের বাইরের পয়েন্ট, একটা কেস হচ্ছে এ পাশের বাইরের পয়েন্ট। তিনটে কেসই ভাবতে হবে কোন কন্ডিশনে এটা সম্ভব যে ফোর্স ইকুয়ালস টু এফ ওয়ান ইকুয়ালস টু এফ টু, কোন কন্ডিশনে হবে একটু ভাবার চেষ্টা করি। এটা নেগেটিভ, এটা পজিটিভ, তাহলে এখানে যদি কোনো একটা পয়েন্ট ধরি প্লাস চার্জ, তাহলে কি হবে, এ রিপেল করবে এ অ্যাট্রাক্ট করবে, তাহলে এখানে প্লাস চার্জ ধরা যাবে না। যদি মাইনাস চার্জ ধরি তাহলে এ রিপেল করবে এ অ্যাট্রাক্ট করবে, দ্যাট মিন্স পি কখনোই মিডিলে হতে পারে না, পি কখনোই মিডিলে হবে না। দেখো কিভাবে বুঝলাম, এখানে যদি প্লাস চার্জ ধরি তাহলে এই প্লাস প্লাসকে রিপেল করবে, এই মাইনাস প্লাসকে অ্যাট্রাক্ট করবে, সো ইকুয়াল তো কখনোই হবে না, এ পাশে টেনে নিয়ে চলে যাবে তাহলে। আবার মাইনাস ধরলেও হবে না, এ পাশে টেনে নিয়ে চলে যাবে। সো এবার যদি আমি এ পাশে ধরি, দেখো কোন কন্ডিশন হবে, তাহলে নিশ্চয়ই বাইরে হবে। তুমি এবার যে কোনো একটা দিক ধরো, মনে করছি আমি এই দিকটাকেই কনসিডার করছি, অ্যান্ড এখান থেকে এক্স ডিস্টেন্স। এবার ইকুয়েশন দুটো পাতাও, পাতিয়ে ইকুয়াল করো। ঠিক আছে, এটা যদি না পারো আমি নেক্সট দিন করে দেবো, এটা ভালো কোশ্চেন। আজকে টাইম অনেকটা ডিলে হয়ে গেছে, নেক্সট দিন করে দেবো এটা যদি না পারো। আচ্ছা, করে পাঠিয়ে দিয়েছিলে তো, ঠিক আছে তাহলে তো ভেরি গুড। আচ্ছা, এই ম্যাথটার মধ্যে একটু প্রবলেম ছিল, আমি এটা মানে এখানেই সেই জুল আর ক্যালোরি ইউনিটের একটা প্রবলেম ছিল। তুমি এখানে ইউনিটটা দিয়েছো দেখি তো। Find the Joule's constant from the given solution situation given that the power generated by the heater is এত watt। আচ্ছা, energy dissipated the immersion heater running at 86 seconds at the joule, ওকে। সো H equals to I square RT, এটা আমাদের ইকুয়েশন আমরা জানি। তাহলে H equals to জুল ইউনিট আছে, তাহলে 1 বাই j অবভিয়াসলি হবে। তাহলে 1 বাই 4.2 I স্কোয়ার হচ্ছে, আচ্ছা জানো না, আচ্ছা 2। না, তুমি যে জুল ইউনিট দিয়েছো দেখো, ফাইন্ড দ্য জুল কনস্ট্যান্ট ফ্রম দ্য, আচ্ছা জুল কনস্ট্যান্ট ফাইন্ড করতে বলেছো, তাহলে এখানে তুমি 4.2 না ধরে তুমি এক্স ধরে নাও। আচ্ছা, আই স্কোয়ার আর টি, ঠিক আছে। এবারে দেখো পি ইকুয়ালস টু আই স্কোয়ার আর, এটা আমরা জানি, যেটার ভ্যালু এখানে ওয়াটে দেওয়া আছে। তাহলে আই স্কোয়ার আর এর জায়গায় তুমি এটাকে ডিরেক্টলি পুট করে দাও। আর টাইম 86 সেকেন্ড, সো টাইমের জায়গায় 86 সেকেন্ড পুট করো। সো এখান থেকে এক্স ভ্যালু ফাইন্ড করে ফেলবে, দ্যাট ইজ 4.2, এক্সপেক্টেড 4.2, 4.2 আসছে তো এইভাবে করলে। ঠিক আছে। ইফ দ্য কারেন্ট থ্রু দ্য হিটার ইজ 2.86 অ্যাম্পিয়ার ফাইন্ড দ্য রেজিস্ট্যান্স অফ দ্য, আচ্ছা কারেন্ট মানে যদি আই বলে দিয়েছে পিও জানো তাহলে আর ফাইন্ড করে ফেলতে পারবে, ভেরি ইজি। ওকে, সো নেক্সট প্রবলেম, ইন বিটুইন কন্ডাকশন, আচ্ছা ইন্ডাকশন চার্জিং হুইচ মেথড ওয়ান ইজ দ্য বেটার। আচ্ছা, কন্ডাকশন আর ইন্ডাকশন দুটোই বেটার, এবার রেসপেক্ট এখানে অ্যাপ্লিকেশন ওয়াইজ হয়। কন্ডাকশন হচ্ছে সার্কিটে হয় অ্যাপ্লিকেশন, মানে ফ্লো অফ কারেন্ট, আর ইন্ডাকশন মানে তোমার ট্রান্সফরমার। তাহলে হুইচ ওয়ান ইজ বেটার এইভাবে বলা যায় না, ঠিক আছে। অ্যান্ড ফাইন্ড দ্য হিট এনার্জি প্রডিউসড ইন এ রেজিস্ট্যান্স অফ 10 ওহম হোয়েন 5 অ্যাম্পিয়ার কারেন্ট ইজ ফ্লোয়িং থ্রু 5 মিনিট, এটা তো ইজি কোশ্চেন। এইচ ইকুয়ালস টু আই স্কোয়ার আর টি, সলভ করো তাহলে ক্যালোরি ইউনিটে বেরোবে। ঠিক আছে, সবই জানো, পুট করে ফেলবে, হয়ে যাবে। ওকে, তো সব করেই করে দিলাম। শুধু একটা প্রবলেম আমি বলছি, এখানে এই ম্যাথটা আমি একটু রিভিউ করব পরে, নেক্সট দিন আমি বলবো এই সৌর্যদীপের ম্যাথটায়, এটার একটা রিভিউ করব। আর একটা কোনটা যেন দেখলাম, এইটা শুভময়ের অঙ্কটা। আচ্ছা, এটা পাঠিয়ে দিয়েছে বললো, সো নো প্রবলেম।
তাহলে সূর্যদ্বীপের কোশ্চেনটা আমি একটু রিভিউ করবো পরে। ঠিক আছে? আজকে যারা এলো না তাদেরকে আমি অবশ্যই একবার বলবো যে এরকমভাবে না বলে কামাই করবে না। যদি কামাই করো মানে প্রবলেম থাকে তাহলে আগে থেকে ইনফর্ম করবে, তাহলে সুবিধা হয় আর কি। না বলে কামাই করাটা খুব বাজে জিনিস। ওকে, সো এখানে স্টপ রেকর্ডিং।